খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের ৩৫টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। হোমগার্ড সিভিকের টাকা বৃদ্ধি, প্রচুর ভুয়ো নিয়োগ হয়েছে, ঝাড়াই বাছাই হবে, প্রস্তুতি নিন। আর কি বার্তা মুখ্যমন্ত্রীর? তোলাবাজি সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো তৃণমূল নেতাকে। তৃণমূলের অন্দরে চূড়ান্ত ভাঙন, মমতা অভিষেককে সরিয়ে আসল তৃণমূলের ঘোষণা, সাসপেন্ড অভিষেক। দ্বিগুণ বরাদ্দ সহ এইমস, আইআইটি, মেট্রো, উত্তরবঙ্গের জন্য ঢোলাও ঘোষণা বিজেপি সরকারের প্রথম বাজেটে। সরকার বিরোধী পোস্টের জন্যই বিহারে এনকাউন্টার যুবকের, ফুঁসছে ভোজপুর, ঘরে বাইরে চাপে বিজেপি। গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী, ডিম থেরাপির বিরুদ্ধে আদালতে দায়ের জনস্বার্থ মামলা। হারের পর প্রথম ২১শে জুলাই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে কোন রসদে ভরসা করছেন নেত্রী? সরকারি হাসপাতালের রোগীদের খাবারের দৈনিক বরাদ্দ ৫৬ থেকে বেড়ে ১১০ টাকা, বড় ঘোষণা রাজ্য সরকারের। নিয়তির পরিহাস, বাজেট পেশ স্বপনের, প্রতিক্রিয়া আসল তৃণমূল ঋতব্রতর, মমতা চুপি। অপসারিত মমতা, ঋতব্রতদের ডাকা বৈঠকে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়, পদ থেকে সরানো হলো অভিষেককেও। নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, শরীরে সিগারেটের ছ্যাঁকা, এনকাউন্টারে গুলিবিদ্ধ অভিযুক্ত। ভোটে হার চ্যালেঞ্জ করে কোর্টে তৃণমূলের ৮ প্রার্থী, পরাজিত ২১১ জনের মধ্যে ২০৩ জনকেই পথে আনতে পারলেন না মমতা। বাজেটে বড় ঘোষণা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের এক ধাক্কায় ২০০০ টাকা মাইনে বাড়ল। নোংরা হলেই জরিমানা, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা পাঠ পুরমন্ত্রীর। শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে এই রাজ্যে প্রথম জেলা পরিষদ দখল বিজেপির, সভাধিপতি হলেন বামদেব। ৪ বছরে বিমান ভাড়া ১৩০ কোটিরও বেশি, অধিকাংশই অভিষেকের চার্টার ফ্লাইটের খরচ, বিস্ফোরক তথ্য। হাওড়ার শিবপুরে হারহিম হত্যাকাণ্ড, ধার শোধ নিতে না পারায় বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে খুন। পার্লামেন্টের ভিতরে ঘন ঘন ঠোঁটে লিপস্টিক পরি না, নাম না করে মহুয়াকে কটাক্ষ, বিদ্রোহী মিতালি বাঘের। খুনের চেষ্টা সহ তোলাবাজিতে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা, ডিম থেরাপি, ছোড়া হলো জুতো। নথি সরাতে ঢুকছে পুরসভাতেই মার, রাস্তাতেও ফেলে চড় লাথি ঘুষি, হালি শহরের প্রাক্তন পুরপ্রধানের ভাইকে। আকাশপথে ঢেকে যাবে বাংলা, কোন কোন জেলায় বিমানবন্দর তৈরি হচ্ছে জানুন। লখনৌয়ের কোচিং সেন্টারে ভয়ঙ্কর আগুন, ঝলসে মৃত অন্তত ১৪, শোক প্রকাশ মোদির। কলকাতাও এবার জেলা হচ্ছে, বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণার পিছনে কোন অঙ্ক, প্রশাসনিক কাঠামোয় কোন কোন পরিবর্তন। অভিষেক মহুয়াদের নিশানা করে চাঞ্চল্যকর দাবি শতাব্দী রায়ের, তৃণমূলের বাকি ৮ সাংসদ নিয়ে জল্পনা তুঙ্গে। বারাসাত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে প্রোটেকশন ও মদের বোতল। নিজেই বহিষ্কৃত, সে নাকি আবার মমতাকে অপসারণ করবে, হাসি পাচ্ছে। ঋতব্রতকে তুলোধনা কুণালের। ফ্রিজ তৃণমূলের ৩টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪৪০ কোটি টাকা আটকে যেতেই হাইকোর্টে কালীঘাট তৃণমূল। সিভিক ভলেন্টিয়ারে এবার একটু ঝাড়াই বাছাই হবে, অনেকের নথিতে জল মেশানো, বললেন মুখ্যমন্ত্রী। টিএমসি ছাড়তেই ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে অর্জুন সিং, ক্ষুব্ধ কৌস্তভ বাগচি। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, বাড়ছে রাঁধুনিদের পারিশ্রমিকও, সব স্কুলে বসবে স্যানিটারি ভেন্ডিং মেশিন। লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার বালু ঘনিষ্ঠ জ্যোতি, তৃণমূল নেতাকে প্রিজন ভ্যানে দেখে ডিম বর্ষণ। কলেজ ছাত্রীদের জন্য ৫০,০০০ টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর। এবার কলকাতার স্কুলে মিড ডে মিল খাওয়াবেন ইসকন, ইচ্ছা না থাকলে হরে কৃষ্ণ বলবেন না, সাফ কথা শুভেন্দুর।
তোলাবাজি সিন্ডিকেট বন্ধে চলতি অধিবেশনে বিল পেশ, মামলা হবে জামিন অযোগ্য ধারায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট, এই বাজেটে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ারদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করেছে বিজেপি সরকার। তবে বাজেট মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করলেও ঝাড়াই বাছাইয়ের কাজও হবে। এক্ষেত্রে বাজেট ঘোষণার পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়ো নিয়োগ হয়েছে। আমরা 2,000 টাকা কেন করেছি? কারণ আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, অন্যান্য কন্ট্রাক্টে যারা আছেন সেখানে অনেক জল মেশানো আছে, অনেকের যোগ্যতা নেই, অনেকের শিক্ষাগত সার্টিফিকেট ভুয়ো, অনেক দলের ক্যাডার হিসেবে কাজ পেয়েছেন, অনেকেই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়ো। আপনাদের আপাতত 2,000 টাকা দিয়েছি, তবে ঝাড়াই বাছাই হবে। মানসিক প্রস্তুতি রাখতে পারেন, ছাঁটাই হবে না, তবে ঝাড়াই বাছাই হবে। সঠিক লোককেই সঠিক জায়গা দেওয়া হবে। এতদিন এনভিএফ এবং হোমগার্ডরা বঞ্চিত হয়েছিলেন, মাত্র 12,000 টাকা করে বেতন দিতেন। তবে আমরা 2,000 টাকা বাড়িয়ে দিলাম। অবসরের পরও তাদের জন্য কিছু পলিসি ভাবছি। এতদিন এরা বঞ্চিত, অবহেলিত অবস্থায় ছিলেন। বাজেটে কি ঘোষণা করা হয়েছে? রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এদিন বলেছেন, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসে পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব নেওয়া হচ্ছে। এছাড়া হোমগার্ড, এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র ও অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এবং এদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব করছি। ভিলেজ রিসোর্স পার্সন, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেলেন্স টিম, এদের দৈনিক পারিশ্রমিকের বর্তমান হার 200 টাকা ও 175 টাকার উপরে আরও 100 টাকা বৃদ্ধি করা হবে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন মাসে 5,000 টাকা দেওয়া হবে। এছাড়া বাজেটে অর্থমন্ত্রী বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশাকর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছে। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করলাম। সিভিকদের পারিশ্রমিক বৃদ্ধি, রাজ্যের অর্থমন্ত্রী বলেন, স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে 16,000 টাকা করা হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের পারিশ্রমিক 2,000 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। হোমগার্ডদেরও পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে 2,000 টাকা। তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন সামন্তকে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গলায় জুতোর মালা পরিয়ে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় ঘোরালো বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাটাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপন সামন্তের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগকে সামনে রেখেই ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালীন তাকে গলায় জুতোর মালা পরিয়ে এলাকার বিভিন্ন রাস্তায় ঘোরানো হয়। শুধু তাই নয়, রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করেও ডিমও ছোড়া হয়। বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় তাকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠেছে। ঘটনার সময় পদ্মপুকুর এলাকায় ভিড় জমে যায়। প্রাক্তন পুরপ্রধান এবং বর্তমান কাউন্সিলরকে ঘিরে এমন ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের একাংশকে চোর চোর স্লোগান দিতেও শোনা যায়। ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে স্বপন সামন্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয় এখনও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াই চূড়ান্ত রূপ নিল। সোমবার দুপুরে প্রিন্সেপ ঘাট থেকে দুটি বিশেষ বাসে করে কলকাতা পুরসভার প্রায় 50 জনসহ মোট 70 জন কাউন্সিলর নিউ টাউনের একটি 5 তারা হোটেলে পৌঁছান। সেখানে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী বর্তমান নেতৃত্বকে কার্যত অস্বীকার করে দলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। বৈঠকের প্রধান সিদ্ধান্তসমূহ নেতৃত্বের পরিবহন। বিদ্রোহী গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন। সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড। সূত্রের খবর, বিদ্রোহীদের এই বৈঠকে সর্বসম্মতিক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের অন্তরে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এই পদক্ষেপ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। নতুন ওয়ার্কিং কমিটি দলের সংবিধানের 20 নম্বর ধারায় দোহাই দিয়ে বিদ্রোহীরা 20 সদস্যের একটি নতুন জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করেছে। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে আখরুজ্জামানকে নিয়োগ করা হয়েছে। রাজনৈতিক পটভূমি: রাজ্য বিধানসভা নির্বাচনের পর থেকেই দলে ভাঙন স্পষ্ট হতে শুরু করে। এর আগে প্রায় 60 জন বিধায়ক দল থেকে আলাদা হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছিলেন। এরপর 20 জন সাংসদ নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসেবে দাবি করে লোকসভা স্পিকারের কাছে দরবার করেছেন। সোমবারের এই বৈঠক তৃণমূলের সাংগঠনিক ভিত্তিকে পুরোপুরি ভেঙে ফেলার দিকে এক বিশাল পদক্ষেপ। প্রতীকী বার্তা: এদিন নিউ টাউনের হোটেলে আয়োজিত বৈঠকে তৃণমূলের দলীয় প্রতীক থাকলেও মঞ্চে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি রাখা হয়নি। পরিবর্তে সেখানে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী এবং বি.আর. আম্বেদকর ছবি। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ও বিদ্রোহীদের মধ্যে মানসিক ও আদর্শগত দূরত্বের চূড়ান্ত ইঙ্গিত বহন করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূল কংগ্রেসের লোগো এবং প্রতীকের আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। এই ভাঙন ও নতুন কমিটি গঠনের ফলে রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। গত এক দশক ধরে প্রতিটা নির্বাচনী লড়াইয়ে উত্তরবঙ্গ 2 হাত উজাড় করে পাশে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। এবার রাজ্যে সরকার গড়ার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই উত্তরবঙ্গের সেই জনসমর্থনের ঋণ কার্যত সুদে আসলে ফিরিয়ে দিল শুভেন্দু অধিকারীর সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর পেশ করা 2026 থেকে 2027 অর্থবর্ষের বাজেটে উত্তরবঙ্গের জন্য রইল একগুচ্ছ ঐতিহাসিক ও ঢালাও ঘোষণা। শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন থেকে শুরু করে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, প্রায় সব ক্ষেত্রেই উত্তরবঙ্গকে এক নতুন ভোরের আশা দেখালো এই প্রথম বাজেট। সবচেয়ে বড় চমক হিসেবে উত্তরবঙ্গবাসী এবার পেতে চলেছেন নিজস্ব এইমস, আইআইটি এবং আইআইএম। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থার খোলন লচে বদলে দিতে উত্তরবঙ্গে তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর এবং খতিয়ে দেখা হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি মেট্রো পরিষেবার উজ্জ্বল সম্ভাবনা। ভোটের আগে পূর্বতন তৃণমূল সরকারের পেশ করা অন্তর্বর্তী বাজেটে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের জন্য বরাদ্দ করা হয়েছিল মাত্র 920.13 কোটি টাকা। কিন্তু উত্তরবঙ্গের দীর্ঘদিনের পরিকাঠামোগত খামতি ও আবেগী মর্যাদা দিয়ে নতুন বিজেপি সরকার চলতি অর্থবর্ষে সেই বরাদ্দ এক ধাক্কায় প্রায় দ্বিগুণ করে 1,821.52 কোটি টাকা খরচ করেছে। বাজেটে উত্তরবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, শিল্প ও পর্যটন সবকটি স্তম্ভকে মজবুত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তুলতে বিমান পরিষেবায় বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের আওতায় রাজ্যে যে নতুন বিমানবন্দরগুলি তৈরি হবে তার মধ্যে উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে 2টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। পাশাপাশি কোচবিহার বিমানবন্দরের পরিকাঠামো ও রানওয়ে সম্প্রসারণের কাজও এই সরকার দ্রুত শেষ করবে বলে বাজেটে জানানো হয়েছে। সবচেয়ে বড় দূরদর্শী ভাবনাটি রয়েছে মেট্রো রেলকে কেন্দ্র করে। কলকাতার বাইরেও রাজ্যের অন্যান্য বড় শহরগুলিতে মেট্রো পরিষেবা চালু করা যায় কিনা সেই সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখতে চাইছে নতুন সরকার। এই তালিকায় প্রাথমিক বিবেচনায় যে 2টি রুটকে রাখা হয়েছে তার অন্যতম হল শিলিগুড়ি, জলপাইগুড়ি সম্ভাব্য মেট্রো করিডোর। ভোটের আগে বিজেপির সংকল্প পত্রে উত্তরবঙ্গের জন্য যে সমস্ত বড় বড় প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, সরকার গড়ার পর প্রথম বাজেটে তার বাস্তবায়ন ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সেখানে একটি নতুন আইআইটি এবং একটি আইআইএম তৈরির আনুষ্ঠানিক উদ্যোগ ঘোষণা করা হয়েছে। এছাড়া নারী শিক্ষার প্রসারে কোচবিহারের তুফানগঞ্জে তৈরি হবে একটি নতুন মহিলা কলেজ। উত্তরবঙ্গের মানুষকে চিকিৎসার জন্য আর কলকাতা বা ভিন রাজ্যে ছুটতে হবে না। উত্তরবঙ্গে তৈরি হতে চলেছে একটি এইমস এবং একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল। এছাড়াও পাহাড়ের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে দার্জিলিংয়ে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং ট্রমা সেন্টার তৈরি করা হবে না। পাশাপাশি আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিকেল কলেজ তৈরির ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বাজেটে। উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভাকে তুলে ধরতে বাজেটে বিশেষ নজর দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের মূল অর্থনৈতিক ভিত্তি পর্যটনের বিকাশে
ট্রেকিং, হাইকিং, রিভার রাফটিং এবং প্যারাগ্লাইডিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে নতুন সরকার। সড়ক, রেল ও বিমান যোগাযোগের এই অভূতপূর্ব মেলবন্ধনকে কাজে লাগিয়ে শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের একটি অন্যতম প্রধান লজিস্টিক্স এবং ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। এছাড়া শিলিগুড়ির আইটি পার্কের আধুনিকরণ ও উন্নয়নের জন্য ২৬ কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিরক্ষা ও জাতীয় সুরক্ষার স্বার্থে জলপাইগুড়ির হাসিমারায় ভারতীয় বায়ুসেনাকে জমি দেওয়ার কথাও এই বাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিজেপির হাত ধরে উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে এই পাহাড় ও ডুয়ার্স অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে আনাই যে নতুন শুভেন্দু সরকারের মূল লক্ষ্য, এই বাজেট তারই প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় লাগাতার সরকার বিরোধী পোস্ট করার শাস্তি কি এনকাউন্টার? বিহারের ভোজপুর জেলায় ২৮ বছর বয়সী এক যুবকের পুলিশি এনকাউন্টারে মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। নিহত যুবকের নাম ভারতভূষণ তিওয়ারি। পুলিশের এই ভূমিকা নিয়ে শুধু যে বিরোধী শিবির সরব হয়েছে তাই নয়, খোদ বিহারের শাসক জোটের প্রধান শরিক বিজেপির অন্দরেই তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি আসরে নামতে হয়েছে প্রশাসনকে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ইতিমধ্যেই এই গোটা ঘটনার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের জন্য হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। কি ঘটেছিল ভোজপুরের বিলৌতি গ্রামে? নিহত ভরতভূষণ তিওয়ারি ভোজপুর জেলার শাহপুর থানার অন্তর্গত বিলৌতি গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় স্তরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনস্বার্থবাহী বিভিন্ন ইস্যু এবং প্রশাসনের খামতিগুলি তুলে ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই তরুণ। স্থানীয় গ্রামবাসীদের একাংশের মতে ভরত ছিলেন একজন একনিষ্ঠ সমাজকর্মী, যিনি এলাকার দরিদ্র পরিবার, বন্যা কবলিত মানুষ এবং ভিটে মাটি হারানো বাস্তুচ্যুত সম্প্রদায়ের অধিকারের লড়াইয়ে সবসময় পাশে দাঁড়াতেন। তবে ভোজপুর পুলিশের দাবি সম্পূর্ণ ভিন্ন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৭ জুন তারা খবর পায় যে বিলৌতি গ্রামে ভরত তিওয়ারি হাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন এবং শূন্যে গুলি ছুড়ছেন। খবর পেয়ে স্থানীয় থানা এবং এসটিএফ এর একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের দাবি, ভরতকে বারবার আত্মসমর্পণ করতে বলা হলেও তিনি শোনেননি। উল্টে পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকেন। আত্মরক্ষার্থে এবং গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ বাহিনী। পুলিশের খতিয়ান অনুযায়ী বুলেট প্রুফ জ্যাকেট পরা এসটিএফ জওয়ানরা যখন ভারতকে কাবু করতে চারিদিক থেকে ঘিরে ধরছিলেন, তখন তিনি গুলি চালানো বন্ধ করেননি। এই গুলির লড়াইয়ে মাঝেই ভারতের পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২টি তাজা কার্তুজ, একটি ম্যাগাজিন এবং ২টি খালি খোকা উদ্ধার হয়েছে। ভাইরাল ভিডিও ঘিরে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ, সাসপেন্ড ৪। পুলিশ কর্মীদের এই বয়ান অবশ্য ধোপে টিকছে না সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওর সামনে। ভাইরাল হওয়া ওই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে গুলি চলার ঠিক আগেই ভারত নিজের হাতের অস্ত্রটি ছুঁড়ে ফেলে দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন। যদিও এই ভিডিওগুলির সত্যতা আজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এই দৃশ্য সামনে আসতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি অন্যভাবে সামলানো যেত না? নিরস্ত্র হওয়ার পরেও কেন গুলি চালানো হলো এবং এনকাউন্টারের আসল নির্দেশ আদৌ মানা হয়েছিল কিনা তা নিয়ে চারিদিকে আঙুল উঠছে। চাপের মুখে পড়ে ইতিমধ্যেই বিহার পুলিশ বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কর্তব্য গাফিলতি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে শাহপুর থানার এসএইচও সহ ৪ জন পুলিশ কর্মীকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে। বিজেপি অন্দরেই বিদ্রোহ, ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী সাংসদরা। ভারত তিওয়ারির এই মৃত্যু শাসক দল বিজেপির ভেতরেও বড়সড় ফাটল ধরিয়ে দিয়েছে। দলের একাধিক শীর্ষ নেতা পুলিশের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। পিছিয়ে থাকেননি বিজেপির অন্যান্য প্রভাবশালী নেতারাও। রাজ্যের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি, বিজেপি নেতা ঋতুরাজ সিনহা এবং বক্সারের বিধায়ক আনন্দ মিশ্র এই এনকাউন্টার নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। স্তব্ধ হাইওয়ে, সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা। ঘটনার পর থেকেই অগ্নিগর্ভ বিলৌতি গ্রাম ক্ষোভে ফেটে পড়ে ভারতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা শাহপুরের আরা বক্সার 4 লেন হাইওয়েতে ভরতের মৃতদেহ দেখে রাস্তা অবরোধ করেন। ফেক এনকাউন্টারের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন তাঁরা। পুলিশের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে
দীর্ঘক্ষণ স্তব্ধ থাকে যান চলাচল। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, দোষী পুলিশ কর্মীদের ফাঁসি দিতে হবে এবং উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে। এদিকে জল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। ভরত তিওয়ারি এনকাউন্টার মামলার সিবিআই তদন্ত এবং দায়ী পুলিশ কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিম থেরাপি। দিকে দিকে ডিম হামলার শিকার হচ্ছেন বিরোধী শিবিরের নেতারা। এই হামলার ঘটনাগুলিকে সামনে রেখে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলাটি শুনানির আবেদন জানান আইনজীবী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আইনজীবী দানিশ ফারুক এই মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর হামলা এবং বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। মামলাকারীর দাবি, বিষয়টি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। এভাবে ডিম ছোড়াও ঠিক নয়। এই নিয়ে দ্রুত মামলাটির শুনানির আবেদন জানান আইনজীবী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়ার ঘটনা সামনে আসার পর রাজ্য জুড়ে একের পর এক বিরোধী নেতাকে ঘিরে বিক্ষোভ ও হামলা হচ্ছে। এছাড়াও নির্বাচনের পর থেকে অভিষেক ছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, সৌগত রায়, মদন মিত্র, কুণাল ঘোষের মতো একাধিক বিরোধী নেতারা উপর হামলা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের উপর ডিম থেরাপিও চলছে। একটি মিছিল চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত লেগেছে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুরের ঘটনাও মামলায় উল্লেখ করা হয়েছে। 21শে জুলাইয়ের প্রাক্কালে আজ কালীঘাটে তৃণমূলের ছাত্র ও যুব নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এটাই তৃণমূল কংগ্রেসের সামনে প্রথম 21শে জুলাই। ফলে রাজনৈতিকভাবে এই সমাবেশ দলের কাছে এক মস্ত বড় অ্যাসিড টেস্ট। তৃণমূল সূত্রের খবর, 21শে জুলাইয়ের শহীদ দিবস সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে ইতিমধ্যেই দলের অন্তরে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। এবারের পরিস্থিতি বিগত বছরগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। বিরোধী আসনে বসার পর কর্মীদের মনোবল চাঙ্গা রাখা এবং নতুন করে সংগঠনকে মজবুত করাই এখন নেতৃত্বের প্রধান লক্ষ্য। আর সেই কারণেই দলের তরুণ তুর্কি অর্থাৎ ছাত্র ও যুব সংগঠনকে বাড়তি দায়িত্ব দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদিনের এই কালীঘাটের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্ষমতা হারানোর পর যুব সমাজ ও ছাত্র সংগঠনকে কিভাবে পুনরায় আন্দোলনের মাঠে নামানো হবে, আজ তারই রূপরেখা তৈরি হতে পারে। এই সঙ্গে রাজ্য জুড়ে জমায়েত বাড়াতে এবং কর্মীদের চাঙ্গা করতে নেত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিরোধী শিবিরের মোকাবিলায় 21শে জুলাইয়ের ডাক মঞ্চ থেকে তৃণমূল নতুন কোনো আন্দোলনের ডাক দেয় কিনা সেটাই এখন দেখার। হারের পর থেকে তৃণমূল ঘরে ও বাইরে নানা রকম বিপর্যয়ের মুখে পড়েছে, তবে এবার কোনো ব্যতিক্রম নয়। প্রতিবারই দেখা যায় 21শে জুলাইয়ের আগে ছাত্র যুবদের সঙ্গে বৈঠকের পরই প্রস্তুতি শুরু হয় তৃণমূলের। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তৃণমূলের কাছে এবারের 21শে জুলাই সত্যি চ্যালেঞ্জিং, কারণ নেতা, বিধায়ক, শীর্ষস্থানীয় নেতৃত্বের বহুলাংশ দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ছাত্র যুবদের ওপরেই ভরসা রাখছেন নেত্রী। বাজেট পেশের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্যের সমস্ত স্কুলে পাখা লাগানোর ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা করেন তিনি। স্বাস্থ্যক্ষেত্র বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলিতে রোগীদের তিনি বেলার খাবারের জন্য বরাদ্দ 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে রোগীদের খাবারের বিষয়ে জানার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায় রোগীরা যাতে ভালো করে খেতে পারেন সেই কারণেই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী জানান, স্কুলগুলিতে 100% এলপিজি গ্যাসের মাধ্যমে রান্না নিশ্চিত করতে একটি প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে 10 টাকা করা হয়েছে, যা আগে ছিল 6.5 টাকা। বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, বাজেট বক্তৃতা শেষের পরে বিরোধীদের বলার কোনো সুযোগ নেই। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য 2000 টাকা করে বাড়ানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেন, এদের অনেকের নথিতে জল মেশানো হয়েছে। কারো শারীরিক সক্ষমতা নেই, কারো শিক্ষাগত যোগ্যতা নেই, কেউ পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন। সেগুলি একটি ঝাড়াই বাছাই হবে। মাথায় রাখতে পারেন না, ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে।